শেখ হাসিনার পতন হয়েছিল 2024 সালের 5ই আগস্ট, আর আমি কারাগার থেকে মুক্তি পেয়েছিলাম 2025 সালের 22শে আগস্ট। পাক্কা 1 বছর 5 মাস সময় লেগেছে। ঠিক আছে, এই যে দীর্ঘ সময়টা কি কারণে লেগেছে? এই কারণটা এই জন্য লেগেছে যে এই প্রশাসনের সব জায়গায় ফেসিবাদ এখনো রন্ধ্রে রন্ধ্রে আছে। আমার এই দীর্ঘ যে 5ই আগস্টের পরে আমি দীর্ঘ 1 বছর কারাগারে ছিলাম, এই পুরো সময়টা আমি ছাত্রলীগ যুবলীগের বহু ছেলেপুলেকে জামিনে মুক্তি পেতে দেখেছি, যারা গণহত্যার সাথে জড়িত ছিল। এই ঢাকা শহরে যারা গণহত্যা করেছে তাদের 4 থেকে 5টা মামলা দেওয়া হয়েছিল, কিন্তু 1 বছরের মধ্যে তারা সবাই জামিনে বের হয়ে গেছিল। আমার জামিন হয় নাই। আমার 3বার জামিন চাওয়া হয়েছিল 5ই আগস্টের পরে, 3বারে হাইকোর্ট রিজেক্ট করেছে। জামিন পাওয়ার পরেও মোট 6টা গোয়েন্দা সংস্থা ক্লিয়ারেন্স লেগেছে জেল থেকে বের হতে। এগুলো পাওয়ার পরেও বলা হয়েছে যে আইজি প্রিজন কারা অধিদপ্তরের যে প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সেনাবাহিনীর, ওনার ক্লিয়ারেন্স লাগবে, নাহলে আপনি জেল থেকে বের হতে পারবেন না। আমরা যে এত কষ্ট করে জুলাই আন্দোলন করেছি, বাংলাদেশকে স্বাধীন করেছি, কিন্তু এখনও আমরা যদি কেউ কারাগারে যারা আমরা এইসব মামলায় যাদেরকে দেওয়া হয় মিলেনিসি মামলায়, কেউ যদি জামিন পায়, এখন গোয়েন্দা সংস্থা ক্লিয়ারেন্স লাগে। আর যদি ক্লিয়ারেন্স না পায় তাহলে তার অবস্থা হয় সিলেটের আব্দুল্লাহ আল মাইমুন ভাইয়ের মতো। আব্দুল্লাহ মাইমুন ভাই 5 বছর জেল খেটেছেন এই ফেসিবাদের সময় থেকে। অনেক কষ্ট করে জামিন করা হয়েছে। জামিনটা কিন্তু ভাই হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে, উচ্চ আদালত। হাইকোর্টের উপর তার কোনো কোর্ট নেই। হাইকোর্ট থেকে যখন জামিন দেওয়া হয়েছে তাহলে তার কারো আটকানোর ক্ষমতা নেই। এরপর ওনাকে ক্লিয়ারেন্স, একটা গোয়েন্দা সংস্থা ওনাকে ক্লিয়ারেন্স দেয় নাই, সিটিসি। এই জন্য ওনাকে আবার 54 ধারায় আটক করা হয়েছে। উনি এখনও আবার কারাগারে আছেন এবং বলা হচ্ছে ওনাকে আবার ডিটেনশন দেওয়া হবে, বিক্রমপুর হুজুরের মতো আবার ডিটেনশন দিয়ে ওনাকে আবার কারাগারে রাখা হবে। ডিটেনশন জিনিসটা 70 দশকে প্রয়োগ করা হতো, বিশেষ করে পাকিস্তান বিরুদ্ধে এটা গণহারে প্রয়োগ করা হতো এদেশের মানুষদের উপর। এবং পাকিস্তান যে ভাঙছে এটা কিন্তু জুলুম অত্যাচার কারণে ভাঙছে, এটা আমরা এক প্রকার সবাই একমত। এর মাঝে ডিটেনশন একটা বিশাল ভূমিকা ছিল। ডিটেনশন হলিয়া পাকিস্তানি শাসকরা বারবার এই বাংলাদেশের উপর প্রয়োগ করতো। পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ যেটাই বলি, দুঃখজনক সত্য ডিটেনশন জিনিসটা আবার এই 5ই আগস্টের পরে ইসলামীদের উপর প্রয়োগ করা হচ্ছে। এবার আতরহম বিক্রমপুরের হুজুর এর জলদ উদাহরণ। আজকে আতরহম বিক্রমপুরের হুজুর কোথাও বোমা মারেন নাই, মানুষও খুন করেন নাই, বড় উনি ঝুলা আন্দোলনে ছিলেন। শেষে বলতে রাষ্ট্রীয় সম্মান পাওয়ার কথা, সেখানে ওনাকে কোনো কারণ ছাড়াই এই যে ফেসিবাদের রাষ্ট্র ব্যবস্থা, এই সিডিসি, এটিও, ডিজিএফআই, এনএসআই, ডিএসপি, এই গোয়েন্দা সংস্থাগুলো কোনো কারণ ছাড়াই আতরহম বিক্রমপুরী ভাইকে 90 দিনের ডিটেনশন দেওয়া হয়েছে এবং কোনো ডিটেনশনের কাগজপত্রগুলো হাতে পাওয়া যাচ্ছে না। তারাই অফিসে জজকোর্টের যে অফিস যেটা আছে নথি শাখা, এখানে কাগজগুলো গায়েব করে রাখা হয়েছে। আজকে আইনুল কাসামি উনি একটা স্বনামধন্য আলেম, মিশরে ওনার বই বিক্রি হচ্ছে, এটা গর্বের বিষয়। ওনাকে শুধুমাত্র কোনো কারণ ছাড়াই, উনি প্রথম আলো অফিস পুরোতেও যায় নাই, প্রথম আলো অফিসে আক্রমণ করে নাই, এরপর ওনাকে এই মামলায় মিথ্যা কারণ দেখিয়ে জেলে রাখা হয়েছে। কোন আইনে জেলে রাখা হয়েছে এটা জানেন? সন্ত্রাস দমন আইনে। যে সন্ত্রাস দমন আইনটা শেখ হাসিনা আমাদের প্রয়োগ করেছিল, দীর্ঘদিন জেলে রাখা হয়েছিল এবং আমাকেও ওই সন্ত্রাস দমন আইনে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। আমরা বাংলাদেশপন্থী বয়ান চাই। আমরা এই যে বর্তমানে যতগুলো আগামীর জন্য যতগুলো রাজনৈতিক দল আছে, সবাই আপনার কাছে যখন ভোট নিতে আসে তখন কি করে? মাথার মধ্যে টুপি পরে, একটা চাদর জড়ায় ফেলায়। একজন বলে মদিনার রাষ্ট্র গঠন করবে, আরেকজন বলে ডেমোক্রেসি দিয়ে ইসলাম শাসন করবে, ইসলামিক রাজনীতি তৈরি করবে বলে ডেমোক্রেসি দিয়ে। এত কথার সময় যখন আপনাদের রাজনৈতিক কারণে আমাদেরকে ব্যবহার করা লাগে, তখন তো ঠিকই ভাই এই টুপি দাড়ি ইসলামের নাম টানেন, কিন্তু যখন আমাদের ভাই জেলের মধ্যে বসে আছে যে বিক্রমপুরী ভাই এবং অন্যরা, তখন কাউরে বাঁচাইতে আসেন না ভাই। তখন আপনার এই এত ভোট, এত চাওয়া, এত ইসলামের কথা, মদিনার ইসলাম, ডেমোক্রেটিক ইসলাম, এত কিছু এখন কই ভাই? আমাদের সময় কাজ করে না, কিন্তু মাঠে নাইমা কথা কওয়ার সময় 101। এই যে 5ই আগস্টের পর যতগুলো, এই যে আমাদের ভাই বললো, সাইফুল ভাই বললো, এতগুলো হিরো
হিরো অফ 5ই আগস্ট। কোথায় ভাই তোমরা? কোথায় ছিলা যখন ফারাবি ভাই আটকায় ছিল? একটারও তো কথা বলতে দেখি নাই। কোথায় তোমরা যখন এখন বিক্রমপুরী ভাইকে আমরা পাচ্ছি না? কোথায় আছে তোমরা? কিন্তু সব জায়গায় যে শুধু রাজনীতি করে গেলে হবে না, এই বাংলার মানুষের আকাঙ্ক্ষা বুঝতে হবে, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা বুঝতে হবে, এবং আমাদের ভবিষ্যতের আকাঙ্ক্ষা ইসলাম। আমাদের ভবিষ্যতের বাংলাদেশ, আমাদের ভবিষ্যতের বাংলাদেশ, আমাদের ভবিষ্যতের বাংলাদেশ। এই দিয়ে শেষ করতে চাই, আমরা আতাউর রহমান বিক্রমপুরী ভাইকে দেখতে চাই ছাড়া আমাদের সাথে এই পাশে নিয়ে নেক্সটবার কথা বলতে চাই, এবং আতাউর রহমান ভাইয়ের মতো বাকি যতজনকে ঢুকানো হয়েছে তাদেরকে বের করতে চাই, এবং কোন ধরনের ইউএস এমবাসি, পাকিস্তানি এমবাসি, কোন এমবাসি, কোন আইএসআই, কোন গোয়েন্দা র এজেন্টস, এদের কারো হস্তক্ষেপ আমরা নিতে পারি না। শেষ কথা এটাই বলবো, হাদি ভাইয়েরও বিচার এখনো হয় নাই। ইনসাফ ইনসাফ বলে চিৎকার করে লাভ নাই, আমরা ইনসাফ দেখতে চাই, আপনাদের মুখে শুনতে চাই না। তো ইনশাআল্লাহ আমরা আছি, আমরা থাকবো, আমাদের গলা আর কমাইতে পারবেন না, থামাইতে পারবেন না। কয়টারে মারবেন, কয়টারে তুলবেন, দেখে তুলতে পারবেন। এই মুহূর্তে সারা বাংলাদেশের সকলেই নির্বাচন নিয়ে ব্যস্ত। গণজামায়াত আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু আমাদের একটা মেসেজ দিতে হবে। এই জনগণকে নির্বাচনে ব্যস্ত রেখে এদেশে কিছু স্বার্থান্বেষী মানুষ, যারা হাসিনা আমলে নিয়োগ পেয়ে ডুয়েল স্যালারি ব্যবহার করেছে, অর্থাৎ দেশ থেকেও বেতন নিয়েছে, রয়ের থেকেও বেতন নিয়েছে, সেরকম লোক এখনো প্রশাসনের ভিতরে গ্রাফটি মেরে বসে আছে। তারা কৌশলে ইসলামী শক্তি এবং সরকারের মধ্যে দূরত্ব সৃষ্টির জন্য নতুন নতুন ভাবে আইনের অপপ্রয়োগ করছে। এই বৈষম্য দূর করার জন্য আমাদের এই মেসেজ, আর আমাদের আলোচনা। বৈষম্য কেমন হয় একটু দেখুন। দেশের কোথাও যে একটা পাহাড় কাটেন, স্বয়ংক্রিয়ভাবে মামলা হয়, প্রশাসন গিয়ে মামলা করে পরিবেশ দূষণ। গাছ কাটে মামলা হয় স্বয়ংক্রিয়ভাবে, কি পরিবেশ দূষণ। সাপ মারেন, একটা হরিণ মারেন, মামলা হয়। কোথাও বাবা মা, ছেলে মেয়ে উভয় বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। সম্মতিতে 18 বছর নিচে কোনো মেয়ের বিয়ে হলেও কেন কি মামলা হয় প্রশাসন গিয়ে। কিন্তু দেশের সম্পদ, এদেশের আজাদির সম্পদ, এদেশের ইনসাফের দাবিদার, জুলাই আন্দোলনের অগ্রনায়ক হাদি শহীদ হয়ে গেল, তার আসামিকে গ্রেফতার করা হয়নি। বৈষম্য হয়নি কেন? সেই ইনসাফের কথা বলেছে, তার আসামিকে তার খুনিকে ধরা যাবে না। বৈষম্য হচ্ছে এদেশে মঞ্চে দাঁড়িয়ে বলে চোখ উঠতে ফেলবো, লাশের বলা লাভ নিয়ে ফেলবো, তার বিরুদ্ধে মামলা হয় না। আর যখন কেউ গজবাই হিন্দের নাম নেয়, তার বিরুদ্ধে মামলা হয়ে যায়। কথা হলো এটা, বলা অধিকার স্বাধীনতা কোথায়? এখানে বৈষম্য হচ্ছে। জুলামায়ে কেরামকে জেলে দেওয়ার সময়, মামলা করার সময় এখানে এমন ধারা দেওয়া হয় যে জামিন দেওয়া যাবে না। সেম কথা, সেম ব্যক্তি সেম বক্তব্য দিয়ে আরেকজন রাজনৈতিক ব্যক্তি বেরিয়ে চলে আসছে, তার মামলাটা দুর্বল। অর্থাৎ মামলা প্রয়োগও বৈষম্য, জামিন দেওয়ায় বৈষম্য, মুক্তিতেও বৈষম্য। এই আমাদের বৈষম্য কারণ হচ্ছে এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের মানবাধিকারের কাজ। আমরা সে চাই হোক সে মুসলমান, চাই হিন্দু, চাই বৌদ্ধ, চাই সংখ্যালঘু, যে ব্যক্তি মজলুম হবে তাদের পক্ষে আমি দাঁড়াবো। তাই আমরা বিক্রমপুরী এবং আইনুল হক সহ সবার মুক্তি চাই। যারা ভিতরে আছে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ আবেদন করা। সরকার বারবার বলেছে কোনো জঙ্গি ছিল না, জঙ্গি নাটক হয়েছে। তাহলে তৎকালীন জঙ্গি নাটকে জোরপূর্বক আইনের প্রয়োগ করে তাদেরকে কি সাজা দেওয়া হয়েছে, তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না। তাহলে আলেমদেরকে দেওয়া হবে না, কারণ বৈষম্য। দেখেন প্রথম আলোর
ওখানে অনেকে গিয়েছে, ছবি দেখেন, ভিডিও দেখেন, ওগুলো আমাদেরকে বেছে বেছে ওখানে কি মামলা দেওয়া হয়েছে, ওদেরকে গ্রেফতার হয়েছে, বাকি গ্রেফতার হয়নি। এখানে আর এস্তেদারের মালিক উনি ইয়ন একজন যুবক উদ্যোক্তা, ওনাকেও মামলা দেওয়া হয়েছে। যে দেশে একটা উদ্যোক্তা শিল্পপতি, তাকেও জেল রাখা হয়েছে, কেন সে আলেম। অতএব দেশে এই বৈষম্য দূর করতে হবে, আর না হয় হাতি আত্মকন্দন করবে, আমরা কাঁদতে থাকবো। এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন চালিয়ে যাবো, ইনশাল্লাহ চালিয়ে যাবো। প্রশাসন যদি স্পষ্ট জবাব দিতে না পারে, আমাদের বার্তা স্পষ্ট, আমরা ইনসাফ চাই, কোরআনের ইসলাম ইনসাফ চাবো। আমরা গণতান্ত্রিক ইসলাম ইনসাফ চাবো না, আমরা সেকুলারিজম পন্থা ইনসাফ চাবো না, আমরা জাতীয়তাবাদের ইনসাফ চাবো না। আমাদের দাবি, এদেশের লক্ষ কোটি মুসলমানের দাবি, এবার আমরা যে ইনসাফের আওয়াজ তুলবো, সেই ইনসাফ হবে কোরআনের ইনসাফ, সেই ইনসাফ হবে ইসলামের ইনসাফ, সেই ইনসাফ হচ্ছে নবীর ইসলাম ইনসাফ, সেই ইনসাফ হচ্ছে আল্লাহর দেওয়া ইনসাফ। সুতরাং আমাদের বার্তা স্পষ্ট, এই বিক্ষোভীদেরকে গ্রেফতার করেছে যারা, বিনা অপরাধীদেরকে তাদেরকে অতি দ্রুত কালক্ষেপণ না করে মুক্তি দিতে হবে। মানবাধিকার নিয়ে যারা কাজ করেন, মানবাধিকার কর্মীদেরকে আমি বলবো, ওই বিক্ষোভীদের বাচ্চাদেরকে তাকিয়ে দেখেন, তার 60টা বাচ্চা, 60টা বাচ্চার একটা বাচ্চারও 10 বছর এখনো হয় নাই। এই 60টি বাচ্চার তার বাপের দিকে তাকিয়ে 24 ঘন্টা তারা থাকে। এই 60টি বাচ্চা নিয়ে নিরীহ মহিলা প্রত্যন্ত অঞ্চলে জীবনযাপন করে। একটু চিন্তা করে দেখেন, বাংলাদেশের কোনো শাহবাগী বামপন্থার কোনো মানুষ যদি এই 60টি বাচ্চাকে রেখে যদি কাউকে গ্রেফতার করা হতো, এদেশের মানবাধিকার কর্মীগুলা পরের দিন শাহবাগে জড়ো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আফগানিস্তানের বুকে 50 বছরে 35 লক্ষ মুসলমান শাহাদাতের পরও তালেবান নিঃশেষ হয়ে যায়নি, মুসলমান ইসলামের কৃষ্টি কালচার নিঃশেষ হয়ে যায়নি, বরং তারা আরো সগৌরবে ইসলামী ইমারত প্রতিষ্ঠা করে গোটা দুনিয়াকে নজির প্রতিষ্ঠা করেছে। কিন্তু আফসোস হলো, যখন মুসলমানের মধ্যে পরস্পরের মধ্যে ইখতিলাফ শুরু হয়, পরস্পর একজন আরেকজনকে দোষারোপ করে, হারামকে হালাল মনে করে, যখন হারামকে জায়েজ করার সুযোগ খোঁজে, তখনই মুসলমানদের মধ্যে অনৈক্য এবং মুসলমানদের আদর্শের বিচ্যুতি হয়। যখন শরীফ আব্দুল হাদি ইন্তেকালের পরে সিসি থেকে ঘোষণা দেওয়া হয় এটা স্বাভাবিক মৃত্যু, শেরপুরে নির্বাচনের জন্য একজন মুসলমানের রক্ত ঝরার পরে অন্য মুসলমানরা উল্লাস করে এবং এটার জন্য প্রস্তুত থাকে যে সামনে আরো মুসলমান মারা যাবে। মোহতারাম হাজরিন, মুসলমানদেরকে শহীদ করতে ইহুদি খ্রিস্টানদের হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, তাদের লক্ষ কোটি সৈনিক ব্যয় হয়েছে, কিন্তু আমাদের দেশে মুসলমানদের হত্যা করতে কাফিরদের কোনো কিছু ব্যয় করতে হচ্ছে না, বরং মুসলমান নিজেরাই নিজেদেরকে হত্যা করছে। তো এই জন্য যদি আমরা এই হারাম কাজের জন্য আমরা প্রস্তুত থাকি যে আমাদের সামনে আরো মারা যাবে, আরো হত্যা হবে, আরো শহীদ হবে, তাহলে এই জাতি কখনো নিজের অবস্থান, নিজের আদর্শ, নিজের কৃষ্টি কালচারকে ঠিক রাখতে পারবে না। এই জন্য হাদির শাহাদাতে অনেকের মধ্যে প্রেরণা এসেছে, কিন্তু আজকে সেই প্রেরণা আছে না নষ্ট হয়ে গেছে। তো হাজারো শাহাদাত, হাজারো জেলের পরও যতক্ষণ পর্যন্ত আমরা মূল থেকে, আমাদের অবস্থান থেকে আমরা এই গণতান্ত্রিক আদর্শ পরিবর্তন করে খেলাফত আলা মিনহাজুন নবুয়ার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য জেল জুলুম বরণ করা এবং নির্যাতন সহ্য করা, শাহাদাত বরণ করার জন্য যতক্ষণ পর্যন্ত প্রস্তুত না হব, ততক্ষণ পর্যন্ত এই শাহাদাত আমাদের কোনো উপকারে আসবে না, এই জেল জুলুম আমাদের কোনো উপকারে আসবে না। তারা হাজির, আমি সর্বশেষ বলবো যে আজকে আমাদের এই আওয়াজ জানি না কতটুকু পর্যন্ত পৌঁছবে, কিন্তু এই কথা স্পষ্ট জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদের ব্যাপারে গাফেল নয়, জালেমদের অত্যাচারের ব্যাপারে গাফেল নয়। আজকে অন্যায়ভাবে যারা আতাউর রহমান বিক্রমপুরী, আইনুল হক কাসেমী সহ অন্যান্য উলামায়ে কেরামদেরকে জেলখানায় বন্দী রেখেছেন, যদিও আমাদের আওয়াজে, আমাদের প্রচেষ্টায় তারা মুক্ত না হয়, আজকে তাদের উপর যারা জুলুম করছে অবশ্যই অচিরেই তারাও সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে পাকড়ার অন্তর্ভুক্ত হবে। আমি আহ্বান জানাবো যে আমরা যারা আছি, আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব, ইনশাআল্লাহ তাদের প্রত্যেকটা মুহূর্ত, তাদের প্রত্যেকটা কুরবানি আল্লাহ তাআলা কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটি কথা বলে দিতে চাই, গত কিছুদিন আগে মানবিক কারণে ছাত্রলীগের সাদ্দামকে নাকি মুক্তি দেওয়া হয়েছে।
মানবিক কারণে যদি ছাত্রলীগ সন্ত্রাসীদের মুক্তি দেওয়া যায়, আতাউর রহমান বিক্রমপুরীর 2 জন স্ত্রী অসুস্থ, একজন নবজাতক তার বাবাকে ছাড়াই তার আকিকা করতে হয়েছে, আমরা বলতে চাই তখন সরকারের মানবিকতা কোথায় থাকে? কেন মানবিক কারণে বিক্রমপুরীকে মুক্তি দেওয়া হয় না? কেন মানবিক কারণে তাকে ডিটেনশন থেকে বের করা হয় না? কেন মানবিক কারণে তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে দেওয়া হয় না? বিক্রমপুরী কি কাউকে খুন করেছিল? বিক্রমপুরী কোথাও বোমা মেরেছিল? বিক্রমপুরী কোথাও আগুন লাগিয়েছিল? যারা খুন করে, যারা বোমা মারে, যারা আগুন লাগায়, তাদেরকে আইনের দ্বারাই মামলা দিয়ে সাধারণ আসামিদের সাথে রাখা হয়। আর বিক্রমপুরী কোনো অপরাধ না করা সত্ত্বেও ডিটেনশনে এমন ভাবে রাখা হয়েছে, তার সাথে কেউ সাক্ষাৎ করতে পারে না, তার সাথে পরিবারের লোকেরা সাক্ষাৎ করতে পারে না, সে পরিবারের সাথে যোগাযোগ করতে পারে না, সে মামলার জন্য যোগাযোগ করতে পারে না, তাকে সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে, তাকে সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। বলেন আমরা কোন দেশে আছি? আমরা কি পাকিস্তানে আছি? না। আমরা কি ইউএসএ তে আছি? না। আমরা ইউকে তে আছি? না। তাহলে অন্যান্য দেশের গোয়েন্দা বাহিনী এসে আমাদের গোয়েন্দাকে কেমনে চালায়? আমাদের ভাইদেরকে ভিতরে ঢুকানো হয়, তাদের নামে বিভিন্ন তদন্ত মামলা যা যা করা হয়, এটা অন্যান্য গোয়েন্দা বাহিনীর কথায় কেন হবে? এটা কি মেনে নেওয়া যাবে? আসিফ আদনান ভাইদের নামে কেস দেওয়া হয়েছিল, এর আগে হয়েছিল। কাদের কথায়? কোন গোয়েন্দার কথায়? আইএসআই এর কথায় কেমনে আসিফ ভাইদের নামে কেস করা হয়? ইউএস এমবাসির প্রেসারে কেন মেজর জিয়াউল হককে এখনো দেশে আসতে দেওয়া হয় না? কেন ইউএস এমবাসির প্রেসারে আমাদের ফারাবি ভাইকে এতদিন আটকায় রাখা হলো? আমরা কি 5ই আগস্টের পর এই দেশ দেখতে চেয়েছিলাম? আমরা কি রাস্তায় নেমেছিলাম এই কারণে? আমরা ইসলামের কথায় নেমেছিলাম কি না? আমরা কি ইসলামের কথায় নেমেছিলাম? আমাদের ইনসাফের জন্য নেমেছিলাম। তা আজকে যখন সেনাবাহিনী, নৌবাহিনী, বিভিন্ন বাহিনী আইএসপিআর এসে কয় যে ভাই আমরা ইনসাফ চাই, তো ভাই ইনসাফের নামে বাটপারি গান করতেছেন। বিক্রমপুরী ভাইকে তুলে নিয়ে গেলেন কোন নিয়মে? এখনো মুজিববাদী স্টাইলে যদি বিক্রমপুরী সাহেবকে তুলে নিয়ে যান, তাহলে কালকে আমাদের সকলকে তুলবেন না, এটার কথা কে দিচ্ছে?